আসসালামু আলাইকুম। শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগত। আমি মোহাম্মদ নজরুল হোসেন সরকার, সহকারী শিক্ষক, শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে ক্লাস নেব। আজকে আমার টপিক হচ্ছে গতি অধ্যায় 2 এর। আমি গতি অধ্যায়ে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। গত ক্লাসে তোমাদের আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমি আজকে আরেকটি গাণিতিক সমস্যা তোমাদের সমাধান করাবো। তো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আজকে আমি যেই টপিকসটি নিয়েছি সেটা হচ্ছে একটি গ্রাফ, একটি লেখচিত্র, এবং লেখচিত্রের সাহায্যে কীভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সেটাই আমরা আজকে তোমাদের দেখাবো। তো তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে একটি গ্রাফ দেওয়া আছে, বেগ বনাম সময় লেখচিত্র। তো বেগ বনাম সময় লেখচিত্রে দেওয়া আছে কি গ্রাফে একটি গাড়ির যাত্রাপথে বেগ সময় লেখচিত্র উপস্থাপন করা হলো। তো এই লেখচিত্রের আলোকে আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন সাজিয়েছি। কতে দেওয়া আছে অসমবেগ কাকে বলে, কতে দেওয়া আছে v q প্লাস at লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো, গতে দেওয়া আছে o a রেখার ঢাল নির্ণয় করো, ঘতে দেওয়া আছে দেখানো যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব ও এ বি সি ডি ই ও আবদ্ধ অংশের ক্ষেত্রফলের সমান। তো এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব, এবং এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে বা সমাধান করতে গেলে দেখা যাবে যে লেখচিত্রের সম্পূর্ণ বিষয়গুলোই তোমাদের মোটামুটি ধারণা হয়ে যাবে। তো আসো আমরা একে একে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো আমরা যে লেখচিত্রটা দিয়েছি, এখানে লেখা আছে বেগ মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের যে মানগুলো দেওয়া আছে সেগুলো মিটার পার সেকেন্ড এককে, আর সময়ের এখানে দেওয়া আছে সেকেন্ড, অর্থাৎ সময়ের মানগুলো দেওয়া আছে সেকেন্ড এককে। তো সময় দেওয়া আছে দেখো প্রতিটা ঘরে 10 20 30 40 50 60 70 80, অর্থাৎ 10 সেকেন্ড অন্তর অন্তর বেগের মান এখানে দেওয়া আছে। আর বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড এবং 18 মিটার পার সেকেন্ড। অনেক সময় তোমাদের এই বেগের মানগুলো কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকতে পারে, অথবা অনেক সময় দেখা যাবে যে সময় তোমার মিনিটে দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে অঙ্ক করার সময় মানগুলোকে পরিবর্তন করে নেওয়াই ভালো। তো আসো প্রথম প্রশ্নটি দেওয়া আছে অসম বেগ কাকে বলে। তো যেহেতু তোমরা দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা নবম শ্রেণীতে এই অধ্যায়ের যে জ্ঞানমূলক বা অঙ্কমূলক প্রশ্নগুলো ছিল তোমরা অবশ্যই পড়েছো। তো অসমবেগের সংজ্ঞাটা হয়তো তোমরা জানো, তারপর আমি তোমাদের একবার বলে দিচ্ছি। অসমবেগ, বেগ হচ্ছে বেগের সরণের পরিবর্তনের হারকে আমরা বলি বেগ। তো এখন অসমবেগ হচ্ছে যদি সময়ের সাথে বেগের মান বা দিক বা উভয় পরিবর্তন ঘটে, তখন আমরা সেই বেগকে বলবো অসম বেগ। তো এখন লক্ষ্য করো যে অসমবেগ কি। অসমবেগ হচ্ছে সময়ের সাথে কোনো বেগের মান বা দিক বা উভয়ের পরিবর্তনের হার, উভয়ের পরিবর্তন হলেই আমরা সেটাকে বলবো অসমবেগ। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে v q প্লাস at লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনেক সময় দেখা যায় যে তোমরা ঠিকমতো উপস্থাপন করতে পারো না। তো সরাসরি বইয়েও ওইভাবে এটাকে লেখা নেই, মানে অল্প অল্প করে কিছুটা প্রাথমিক ধারণা দেওয়া আছে। তারপর আমি আজকে তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো মুছে দিই। তো আমরা যখন এই কোশ্চেনের অ্যানসারটা লিখব, যেহেতু এটা একটি অনুধাবনমূলক প্রশ্ন এবং এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে, তাহলে আমরা প্রথমেই লিখব যে আসলে এখানে কি বলছে, যে v q প্লাস at লেখচিত্রের প্রকৃতি বিশ্লেষণ করো বা লেখচিত্রের প্রকৃতি ব্যাখ্যা করো। লেখচিত্রের প্রকৃতিটা কি রকম হবে, লিখব v q প্লাস at লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সরলরেখা। এটা কি সরলরেখা? তো
এখন এটা আমি ব্যাখ্যা করি। তো এটা ব্যাখ্যা করতে গেলে তার আগে তোমাদের আমি একটা কথা বলে নিই। তোমরা হয়তো জানো যে গণিত হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষা, অর্থাৎ গণিত এবং পদার্থবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে গেলে আমরা একটু গণিতের সাহায্য নেব। সেটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিত বইয়ে তোমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়েছো তখন তোমরা সরলরেখার সমীকরণ বের করেছো। তো সেক্ষেত্রে আমরা একটা সরলরেখার সমীকরণ জানি y mx + c। আমরা জানি একটি সরলরেখার সমীকরণ y mx + c। y mx + c, এখানে y হচ্ছে y অক্ষরেখার কোনো মান হবে আর x হচ্ছে x অক্ষরেখার কোনো মান হবে। তো এখন আমাদের প্রদত্ত যে সমীকরণটি দেওয়া আছে সেটা হচ্ছে v u + at। এটাকে আমরা একটু গুছিয়ে ভাবে লিখতে পারি v at + u। তো শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে আমরা যখন এই যে গ্রাফটা অঙ্কন করেছি সেক্ষেত্রে আমরা কি করেছি, আমরা x অক্ষ বরাবর সময় স্থাপন করেছি আর y অক্ষ বরাবর বেগ স্থাপন করেছি, তাই না? x অক্ষ বরাবর কি স্থাপন করেছি? সময়। আর y অক্ষ বরাবর বেগ। তাহলে এখানে আমরা v দিয়ে কি বুঝি? v দিয়ে আমরা বুঝি বেগ, আর t দিয়ে বুঝি সময়। তাহলে আমরা 1 এবং 2 নং সমীকরণকে যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখো y অক্ষ বরাবর আছে বেগ আর x অক্ষ বরাবর আছে সময়, তাই না? তাহলে এক ও 2 নং সমীকরণ তুলনা করে পাই কি পাই? দেখো y অক্ষ বরাবর বেগ এবং x অক্ষ বরাবর সময় স্থাপন করলে দুই নংকে 1 নং সমীকরণের সাথে তুলনা করা যায়। দেখো আমরা যদি বেগকে y অক্ষ এবং t কে বা সময়কে x অক্ষ বরাবর স্থাপন করি তাহলে এই 2 নং সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণের সাথে মানে 1 নং সমীকরণের সাহায্যে তুলনা করতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 নং সমীকরণটি হচ্ছে, যেহেতু 1 নং সমীকরণটি সরলরেখার সমীকরণ তাই আমরা বলতে পারি 2 নং সমীকরণটি সরলরেখার সমীকরণ। সুতরাং তো তুলনা করলাম। তো আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, x অক্ষের সাথে যেটি থাকে সেটি হচ্ছে ওই রেখার ঢাল, অর্থাৎ 1 নং সমীকরণের সাথে x অক্ষের সাথে আছে m কে আমরা বলি রেখাটির ঢাল, আর এখানে c এর সাথে আছে a, তাহলে এই ত্বরণ a হচ্ছে ত্বরণ হচ্ছে এই রেখার ঢাল। সুতরাং আমরা বলতে পারি v u + at সমীকরণের লেখচিত্রের প্রকৃতি সরলরৈখিক।
আশা করি ছাত্ররা তোমরা এটা বুঝতে পেরেছো যে v u প্লাস লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সরল রৈখিক। এবার আসলে আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব। 3 নং প্রশ্ন গতে বলা ছিল ও এ রেখার ঢাল নির্ণয় করো। ও এ রেখার ঢাল নির্ণয় করো। তো ও এ রেখার ঢাল, এখন ও এ বলতে আমরা কতটুকু বুঝতেছি, এ হচ্ছে ও বিন্দু, এ হচ্ছে এ বিন্দু। তাহলে এই ও এ রেখার ঢাল যদি আমরা নির্ণয় করতে যাই, কিছুক্ষণ আগে তোমাদের যখন আমি এই যে v u প্লাস at লেখচিত্রের প্রকৃতি দেখাচ্ছিলাম, তখন আমি একটা কথা বলেছি যে x অক্ষের সাথে এখানে আছে m আর এখানে t এর সাথে আছে a। m হচ্ছে সরল রেখার ঢাল, তাহলে আমরা বলতে পারবো v u v u প্লাস at এই সমীকরণের a হচ্ছে ঢাল। তাহলে গণন প্রশ্ন উত্তরটি আমরা দেখি কিভাবে লিখব। ক্ষয়ের সমাধান। তো আমাদের বলছে ও এ রেখার ঢাল বের করার জন্য আমরা লিখব বেগ সময় লেখচিত্রে কোন রেখার ঢাল হচ্ছে ওই রেখা বরাবর গতিশীল কোন বস্তুর ত্বরণ। বেগ বনাম সময় লেখচিত্রে কোন রেখার ঢাল হচ্ছে ওই রেখা বরাবর গতিশীল কোন বস্তুর ত্বরণ। তার মানে আমরা ও এ রেখার ত্বরণ নির্ণয় করলে ওই রেখাটার ঢাল বের হয়ে যাবে। তাহলে আমরা ত্বরণ বের করব কিভাবে? আমরা জানি v is equal to u plus at। এখানে আদিবেগ u সমান সমান 0। লক্ষ্য করো আদিবেগ u, তার মানে আমার যেহেতু ও এ রেখার ঢাল, তাহলে ও বিন্দুর বেগটি হচ্ছে আদিবেগ আর এ বিন্দুর বেগ হচ্ছে শেষ বেগ। শেষ বেগ v সমান সমান 18 মিটার পার সেকেন্ড। এরপরে দাও হচ্ছে সময়, সময় t। এখন লক্ষ্য করো সময় হচ্ছে আমার ও বিন্দু থেকে এ বিন্দুতে যেতে যে সময়টা দরকার হয়েছে, অর্থাৎ এখানে আমি দেখতেছি যে এ বিন্দু বরাবর আছে 30, অর্থাৎ 30 সেকেন্ড সময় দরকার হয়েছে, তাই t এর মান দিব আমরা 30। তো এখন এই মানগুলো যখন আমি এখানে বসাবো, তখন আমরা দেখতেছি v বরাবর হচ্ছে 18, u বরাবর 0, এর মান বের করব, t হচ্ছে 30 বা a সমান সমান 18/30 সমান সমান 0.6 এর মান হচ্ছে 0.6। তাহলে রেখাটির ঢাল, সুতরাং আমরা লিখতে পারবো ও এ রেখাটির ঢাল
0.6। শিক্ষার্থীরা তোমাদের এখানে যেহেতু ঢাল বের করতে বলছে তাই আমার কোনো একক লেখার প্রয়োজন নাই, সরাসরি মানটা বসাই দিলেই হয়ে যাবে। তো আমরা অঙ্কটি করলাম এবং ওই রেখার ঢাল বের করলাম আর দেখলাম যে ঢাল হচ্ছে ওই রেখার ত্বরণ। আমি এখন তোমাকে এটা একটু ব্যাখ্যা করে দেখাবো যে ঢাল কেন ত্বরণ হয় বা ত্বরণ, আমরা ঢালটাকে ত্বরণ দ্বারা নির্দেশ করি কেন। আমরা একটু এই গ্রাফটার সাহায্য নিব। আচ্ছা, আমরা ঢাল বলতে কি বুঝি? ঢাল বলতে বুঝি কোন একটি সরলরেখা এক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টের মানকে বলা হয় ঢাল। অর্থাৎ এই যে ও এ রেখা এক অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে, ধরো আমরা থিটা কোণ উৎপন্ন করেছে, এর টেনজেন্টের মান হচ্ছে টেন থিটা। এই টেন থিটাকে বলা হবে ঢাল, এটাকে বলা হবে ঢাল। তাহলে ঢাল হচ্ছে টেন থিটা। এখন ও এ রেখা থেকে এ বিন্দু থেকে ধরা একটু সরাসরি একটা লম্ব টানলাম এম। তাহলে আমরা জানি টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি মানে হচ্ছে এখানে এ এম ডিভাইডেড বাই ও এম। তো এ এম এটা আসলে কি? এ এম হচ্ছে, এদিকে দিকে লক্ষ্য করলে আমরা দেখব বেগের পরিবর্তন। এ এম হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে আমরা লিখব বেগের পরিবর্তন আর ও এম হচ্ছে সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন। এখন আমরা জানি বেগের পরিবর্তন ভাগ সময়, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। এটাকে আমরা লিখতে পারি বেগের পরিবর্তনের হার। আর বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। তার মানে আমরা দেখতেছি ঢাল হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্রে ঢাল হচ্ছে কি ত্বরণের মান। তো এই জন্য আমরা এর পূর্ববর্তী অঙ্কে ঢাল বের করতে যে ত্বরণের মানটাকে বের করা হয়েছে। এবার আমরা সর্বশেষ ঘ নাম্বারের প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা সমাধান করব। ঘ নাম্বারের প্রশ্নে দেওয়া ছিল যে দেখাও যে যাত্রাপথে মোট অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ও এ বি সি ডি ই ও এই আবদ্ধ অংশের ক্ষেত্রফলের সমান। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি যে ও এ বি সি ডি ই ও যে আবদ্ধ ক্ষেত্রফলটা তৈরি করছে, এটা আমরা জ্যামিতিক ভাবে তার ক্ষেত্রফলের মান বের করব। আর আমরা পদার্থবিজ্ঞানের বেশ কিছু সূত্র আছে তোমরা জানো, ওই সূত্র দিয়ে তার অতিক্রান্ত দূরত্ব বের করব এবং দেখব যে এই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই ক্ষেত্রফলের মানের সমান। তো আসো আমরা সর্বপ্রথম গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করি। এখানে দেখো বেগের মানের বেশ কিছু পরিবর্তন আছে। ও থেকে এ পর্যন্ত যাচ্ছে, মানে ও থেকে এ বিন্দু পর্যন্ত একভাবে গেছে, এরপর এ থেকে বি পর্যন্ত আরেকভাবে গেছে, বি থেকে সি তে আবার কমে গেছে বেগ, এরপর আবার সমবেগে গেছে, এরপর আবার কমে গেছে। তো এই বিভিন্ন অংশের ক্ষেত্রে তার দূরত্বগুলো আমরা খন্ড খন্ড ভাবে আগে বের করে নিব। তো সর্বপ্রথম আমরা যেভাবে বের করব, আমরা ধরে নিই যে এস ও এ এটা হচ্ছে ও এ অংশের দূরত্ব। ও এ অংশের দূরত্ব, তো সেই ক্ষেত্রে দূরত্ব বের করব আমরা যখন লেখচিত্র থেকে দূরত্ব বের করব তখন আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হচ্ছে এস
ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, অর্থাৎ এই সূত্রটি আমরা ব্যবহার করব। s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি, কারণ এটা হচ্ছে অসমবেগের ক্ষেত্রে সূত্র, যেহেতু বেগের মানের পরিবর্তন হয়েছে এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। আমরা প্রথমে লিখব u প্লাস ভি ডিভাইডেড বাই টি TOA TOA এর মানে হচ্ছে এখানে দেখো u দিয়েছি 0, তার মানে হচ্ছে o বিন্দুতে বেগের মান, আর v হচ্ছে a, তার মানে a বিন্দুতে বেগের মান TOA, অর্থাৎ o থেকে a পর্যন্ত যেতে যে সময়টা লেগেছে এজন্য তাকে দিয়েছে TOA, আর দূরত্ব হচ্ছে SOA সমান সমান u এর মান হচ্ছে 0, v এর মান হচ্ছে 18 ডিভাইডেড বাই 2, আর t এর মান হচ্ছে TOA 30। তাহলে এটা কত আসছে? 270। দুই দিয়ে কাটলে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমরা লক্ষ্য করে দেখো যে বেগের মান হয়তোবা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, সময়ে দেওয়া আছে মিনিট, তো সেক্ষেত্রে একক দুটিকে একই রকম করে নিতে হবে, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে তোমার মিটার পার সেকেন্ডে করে নেবে, আর মিনিটটাকে সেকেন্ড এককে করে নিয়ে তারপর অঙ্কটি সমাধান করবে, তা না হলে ভুল হয়ে যাবে। তো আমরা এখানে কি বের করলাম? OA এর দূরত্ব বের করেছি। এরপর আমরা দ্বিতীয় অংশের দূরত্ব বের করব, SAB। এখানে তোমরা লক্ষ্য করে দেখো AB তে আমার বেগের মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। A বিন্দুতে যে পরিমাণ বেগ 18, B বিন্দুর বেগ সেম 18, অর্থাৎ এই ক্ষেত্রে বেগের মানের কোনো পরিবর্তন হয়নি, তার মানে গাড়িটি এখানে সমবেগে গেছে। তো সমবেগে যদি যে থাকে সেই ক্ষেত্রে সমবেগের সূত্র কি আমরা জানি, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু vt। s ইজ ইকুয়াল টু vt, তাহলে আমরা এখানে s ইজ ইকুয়াল টু vt এই সূত্রটি ব্যবহার করব। v ab অর্থাৎ ab এর বেগ ইনটু t ab, এর মানটা হচ্ছে 18 18 প্লাস, এখন ab লক্ষ্য করে দেখো a তে যখন পৌঁছেছে তখন তার সময় ছিল 30 সেকেন্ড, যখন সে b তে পৌঁছেছে তখন তার সময় হয়েছে 15 সেকেন্ড, অর্থাৎ এখানে t বলতে আমরা বুঝতেছি 50 মাইনাস 30, that is 20 সেকেন্ড, 360 মিনিট। অর্থাৎ আমরা দুটি এ পর্যন্ত অর্থাৎ b পর্যন্ত আমরা দূরত্ব বের করে ফেলেছি। এরপর আসে তৃতীয় অংশের দূরত্ব অর্থাৎ BC এর দূরত্ব। তাহলে SBC লক্ষ্য করে দেখো SBC যখন আমরা বের করব তখন দেখো B বিন্দুতে একটা বেগ আছে, C বিন্দুতে একটা বেগ আছে, অর্থাৎ বেগের মানের পরিবর্তন আছে, তার মানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে এখানে আমরা লিখব u b প্লাস v c ডিভাইডেড বাই 2 ইনটু t bc। তো এই ক্ষেত্রে u এর মান হচ্ছে 18 প্লাস c এর মান হচ্ছে 12, c এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 ইনটু TBC। এখানে আমার সময় পার্থক্য হচ্ছে 60 মাইনাস 50, 60 মাইনাস 50, তাহলে কত আসে? 18 আর 12 যোগ করলে হচ্ছে 30, দুই দিয়ে ভাগ করলে 15, আর 15 ইনটু 10 দ্যাট ইজ 150 মিটার। এরপর আসলে CD অংশ বের করব, SCD দ্যাট ইজ, এখানেও বেগের মানের পরিবর্তন ঘটে নাই, তার মানে সমবেগে গেছে। VCD গুণ TCD, তাহলে VCD
এটার বেগ হচ্ছে 12 আর TCD এটা হচ্ছে 70 minus 60 that is 120 সর্বশেষ ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে DE এর দূরত্ব বের করব আমরা এখানে বেগের মান আলাদা করে লিখে রাখি SOA SAB SBC SC আচ্ছা এখন হচ্ছে SDE এখানেও দেখো বেগের মানের পরিবর্তন আছে QD plus DE divided by 2 into TDE QD হচ্ছে 12 VP 0 2 আর সময়ের পরিবর্তন 80 minus 70 that is 60 meter এখন আমরা খণ্ডখণ্ডভাবে দূরত্বটা বের করলাম তাহলে মোট দূরত্বটি বের করতে হলে প্রতিটি অংশের দূরত্বকে আমরা যোগ করে দেব তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব S সমান সমান SOA plus SAB plus SBC plus SCD plus SDE সমান সমান 270 plus 360 plus 150 plus 120 plus 60 তাহলে এটা যোগফল কত আসে 270 360 960 তো আমরা দেখলাম গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 960 অর্থাৎ 960 মিটার এখন পরবর্তী যে অংশটির কথা বলা আছে যে এই দূরত্বটা আমরা কিভাবে বের করব যে O A B C D E O এই অংশের আবদ্ধ অংশের ক্ষেত্রফলের সমান এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল আমরা এখন বের করব আচ্ছা আবদ্ধ অংশের ক্ষেত্রফল এখন এদিকে যদি আমরা লক্ষ্য করি যে O A B C D এটাকে আমরা বিভিন্ন খণ্ড খণ্ড অংশে ভাগ করে দিই আমরা এই পর্যন্ত একটা খণ্ড ধরি ধরো এখানে আমি একটা মান দিলাম 10 তাহলে লক্ষ্য করে দেখো O A B N এটা কি হয়ে গেছে একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে এটা একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে দ্বিতীয়ত C থেকে আমি আরেকটা অঙ্কটা নিই L দিলাম তাহলে B C L N এটা আরেকটি ট্রাপিজিয়াম আর পরবর্তী যে অংশটা আছে এটা আরেকটা ট্রাপিজিয়াম তো এখানে আমরা তিনটি ট্রাপিজিয়াম লক্ষ্য করতেছি তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলো যদি আমি জানা থাকে তাহলে আমরা এখান থেকে মোট আবদ্ধ অংশের ক্ষেত্রফলটি বের করতে পারবো আমরা লিখব পরবর্তীতে যে B হতে x অক্ষের উপর
সি বিন্দু হতে x অক্ষের উপর BN ও CL লম্ব অঙ্কন। তাহলে OABN BCLN ও CLED তিনটি ট্রাপিজিয়াম উৎপন্ন হয়। এখন ট্রাপিজিয়াম AONB এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ AB প্লাস AN ইনটু BN। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল যে বাহুগুলো আছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। তো সমান্তরাল বাহু OABN এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমার সমান্তরাল বাহু হচ্ছে AB আর হচ্ছে ON। এই দুটো বাহুর যোগফল AB প্লাস AN না ON হবে। AB যোগ ON আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে BN। তো AB এর মান কত? লক্ষ্য করো AB হচ্ছে 30 আর হচ্ছে 50 এর মধ্যবর্তী দূরত্ব, তার মানে হচ্ছে 50 মাইনাস 30 তো এটা আসছে AB আসছে 50 মাইনাস 30 প্লাস ON আসছে 50 মাইনাস 0 আর BN হচ্ছে এতটুকু দূরত্ব, এতটুকু মানে হচ্ছে তোমার 0 টু 18 18 মাইনাস 0। তাহলে এটা আসছে 1/2 ইনটু 20 প্লাস 50 ইনটু 18 1/2 ইনটু 70 ইনটু 18 that is 630। অর্থাৎ ট্রাপিজিয়াম OABN এটার ক্ষেত্রফল আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 630। তার পরবর্তীতে একইভাবে আমরা অপর দুটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। ট্রাপিজিয়াম BCLN এর ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহু BN প্লাস CL তাদের মধ্যবর্তী দূরত্ব NL হাফ ইনটু BN হচ্ছে 18 প্লাস 0 প্লাস CL 12 মাইনাস 0 into NL
150 অর্থাৎ BCLL এটা হচ্ছে 150। তো আমরা প্রথম উপপাদ্য নির্ণয় করে ফেলছি, এই পর্যন্ত আমাদের নির্ণয় হয়ে গেছে। পরবর্তীতে প্লাস আরেকটি ট্রাপিজিয়াম রয়ে গেছে, সেটা হচ্ছে CDEL। এখানে সমান্তরাল বাহু হচ্ছে CD প্লাস LE, আপনাদের দূরত্ব CL। তাহলে CD এর মান কত? 70 minus 60 plus EL 80 minus 60 into CL 0 12 minus 0। তাহলে দেখো CDEL এর ক্ষেত্রফল আমরা দেখতেছি আসছে কত 180। তাহলে এখন এই তিনটা ক্ষেত্রফল আমরা যোগ করে দেব, তাহলে আমার আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন O A B C D E O তিনটা অংশ, প্রথম অংশে যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল সেটা পেয়েছিলাম আমরা 630, এরপরটা যেটা পেয়েছিলাম 150, এরপর হচ্ছে 180। তোমরা আবদ্ধ অংশের ট্রাপিজিয়ামের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেটা লিখে নিও। এই তিনটা যোগ করলে আমরা পাচ্ছি 960। তাহলে টোটাল আবদ্ধ অংশের ক্ষেত্রফল আসছে 960। তোমরা লক্ষ্য করে দেখো যে তোমাদের মোট অতিক্রান্ত দূরত্ব ছিল 960। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব O A B C D E O অংশের আবদ্ধ অংশের ক্ষেত্রফলের সমান। আশা করি তোমরা প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছো। তো তোমরা শুধুমাত্র যে ট্রাপিজিয়ামের মাধ্যমে বের করতে হবে এরকম না, তোমরা এটা বিভিন্ন ত্রিভুজ আকৃতির ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে বের করতে পারবে। তো তোমরা যেভাবেই বের করো একই উত্তর আসবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।